আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। 7 দিন ধরে একের পর এক বিস্ফোরক দাবি, কিন্তু কোনো দিক থেকেই কোনো পক্ষ থেকেই কোনো জবাব নেই। তাহলে নীরবতা কি সম্মতি নাকি কৌশল? আরো লাশ চাই 24 জুলাই আগস্টে এই ভয়ঙ্কর নির্দেশটা কে দিয়েছিল? কার নির্দেশে ঢাকার রাজপথে নেমেছিল স্নাইপাররা? এমন কিছু অভিযোগ নিয়েই আজকের কথা, যা সত্য হলে রাষ্ট্র কেঁপে উঠতে বাধ্য, আর মিথ্যা হলে এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর বিভ্রান্তি। এজন্যই আমরা বারবার প্রশ্ন রাখছি, জানতে চাইছি সত্যটা আসলে কি। আগেও বলেছি, এই প্রতিবেদনের তথ্যগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি, তবে অভিযোগগুলো এতটাই গুরুতর যে উপেক্ষা করারও সুযোগ নেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, নর্থ ইস্ট নিউজের দাবি অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টকে ঘিরে একটি পরিকল্পিত সহিংসতার নকশা তৈরি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এই পরিকল্পনার অংশ হিসেবে 2 জন সাবেক সেনা কর্মকর্তা মাঠে নেমেছিলেন। এদের নাম বলছে নর্থ ইস্ট নিউজ। একজন হলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জগলুল আহমেদ এবং অন্যজন মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস। এবং বলা হচ্ছে, এই ফেরদৌস সমন্বয় করেছিলেন বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সঙ্গে। প্রশ্ন হচ্ছে, এই সমন্বয়টা কি ছিল, কিংবা এই সমন্বয়ের উদ্দেশ্য আসলে কি ছিল? কেন তখনকার গোয়েন্দা বাহিনী এই সমন্বয়ের উদ্দেশ্য আবিষ্কার করতে পারেনি, বা করে থাকলে কেন এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেনি? নর্থ ইস্ট নিউজ বলছে, জুলাই 16 থেকে আগস্ট 4 এই সময়ের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলোর অধিকাংশই ছিল টার্গেটেড শুটিং। দূরপাল্লার স্নাইপারদের লক্ষ্য ছিল সাধারণ মানুষ, পথচারী, শ্রমিক, দোকান কর্মচারী। আর উদ্দেশ্য, হত্যাকাণ্ডের দায় সরকার এবং পুলিশের উপর চাপানো, যাতে ক্ষোভে ফেটে পড়ে তরুণ সমাজ, বিদ্রোহ উস্কে ওঠে। বলার অপেক্ষা রাখে না, এই উদ্দেশ্য সফল হয়েছিল। অরাষ্ট্রীয় শক্তিগুলো, মানে নন স্টেট অ্যাক্টরগুলোর দ্বারা সৃষ্ট সশস্ত্র অস্থিরতা আন্তর্জাতিক মনোযোগ এবং সমর্থন লাভ করেছিল, এবং সামরিক বাহিনীর একটা অংশ এই অরাষ্ট্রীয় শক্তিগুলোকে সুরক্ষা দিয়েছিল বলে অভিযোগ। নর্থ ইস্ট নিউজ বলছে, শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনগুলোতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের বিদেশে অবস্থানরত এক শীর্ষ নেতা অন্তত 2 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে আরো লাশ ফেলার নির্দেশ দিচ্ছিলেন। প্রশ্ন হচ্ছে, একজন রাজনৈতিক ব্যক্তির নির্দেশ কেন সামরিক বাহিনীর সদস্য শুনবেন? এই প্রশ্নটি করে রাখলাম। আরো ভয়ঙ্কর বিষয় হলো, ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন প্রধানরা দেশে সহিংসতার মাত্রা বিস্তৃত এবং গভীর করার যে পরিকল্পনা ওই সময় নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনা সম্পর্কে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অবহিত করেছিলেন। এই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, 2024 সালের 18 জুলাই তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং এনএসআই এর ডিজি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ ব্যাপক হত্যাকাণ্ড চালানোর ষড়যন্ত্র সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের আইন শৃঙ্খলা সমন্বয় কমিটিকে অবহিত করেছিলেন। এবং প্রসঙ্গত বলে রাখি, এই কামালই ছিলেন সেই সমন্বয় কমিটির প্রধান। এবং এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের নাম এসছে, সেই 2 সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জগলুল আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌসের নাম, এই দুটো নামও আসাদুজ্জামান খান কামালকে জানানো হয়েছিল। ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন প্রধানরা আরো জানিয়েছিলেন, বিপদগামী সামরিক কর্মকর্তা, বরখাস্তকৃত সেনা সদস্য, বিদেশি ভাড়াটে সৈন্য এবং ভাড়াটে খুনিরা আরো লাশ ফেলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের কর্মকাণ্ডে সমন্বয় করেছিল, এবং এই অস্থিরতার পরিকল্পনায়
ওই সময় মার্কিন দূতাবাসের কূটনীতিকদের সরাসরি সম্পৃক্ততার কথাও এই প্রতিবেদনে বলা হয়েছে। শুধু তাই নয়, তারা বলছে বিশেষ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের জড়িত থাকার কথাও আসাদুজ্জামান খান কামালকে জানানো হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে প্রতিটি জায়গা থেকে, একাধিক জায়গা থেকে তাকে জানানো হয়েছে এবং সুনির্দিষ্ট করে বলা হয়েছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামালকে যদি সব জানানো হয়, তিনি তাহলে কি ব্যবস্থা নিয়েছিলেন? তিনি যে সমন্বয় কমিটির প্রধান, তার পদক্ষেপই বা কি নেওয়া হয়েছিল? এই প্রতিবেদনে আরো বলা হয়েছে সেভেন স্টার নামের একটি আন্ডারগ্রাউন্ড গ্রুপের সম্পৃক্ততাও নাকি ছিল এই যে মানুষ হত্যার যে পরিকল্পনা তার মধ্যে। এছাড়াও কিছু নাম উঠে এসেছে প্রতিবেদনে। এরা হলেন মেজর অবসরপ্রাপ্ত মোমেন, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জগলুল আহমেদ, আগেই বলেছি, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ফজল, মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জুলফিকার, লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান, মেজর বরখাস্ত জিয়া এবং লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত তারেক সাইদ। বলা হয়েছে শেষের এই তিনজন, হাসিন, জিয়া এবং তারেক সাইদ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র বহির্ভূত শক্তি হিসেবে কাজ করেছেন এবং শেখ হাসিনার সরকার উৎখাতে সশস্ত্র ভূমিকা পালন করেছেন। গুরুতর অভিযোগ। এবং আরো বলা হচ্ছে এদের সঙ্গে ভারতীয় এবং রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ ছিল। এটা ছাড়াও ছিল রাজনৈতিক অঙ্গনের সর্বত্র তাদের যোগাযোগ। বিভিন্ন সময় তারা জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, এবং এসএসএফ এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান সোহরাওয়ার্দীর কাছ থেকে পৃষ্ঠপোষকতা লাভ করেছেন, এমন অভিযোগও উঠে এসেছে এই প্রতিবেদনে। এখানেই শেষ নয়, প্রতিবেদন বলছে এটা সাইলেন্ট কু, নীরব অভ্যুত্থান এই প্রক্রিয়ার একটি অংশ ছিল, যেখানে সেনাবাহিনীর ভেতরের একটি অংশ নন স্টেট অ্যাক্টরদের সহযোগিতা করেছিল, এমন অভিযোগও করা হয়েছে। কিন্তু 5 আগস্টের পর ক্ষমতার ভারসাম্য নাকি বদলে যায়। সেটা কেমন? প্রতিবেদন বলছে সেটা হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার পদ ধরে রাখলেও ক্ষমতা কথিতভাবে একদল বিশ্বাসঘাতক কর্মকর্তার হাতে চলে যায়। এই প্রতিবেদনে বলা হয় এ সময় সিদ্ধান্ত গ্রহণে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা পালন করেন। অ্যাডমিরাল হাসান ডিজিএফআই এর মেজর জেনারেল হামিদুল হক, এনএসআই এর প্রধান মেজর জেনারেল টি এম জুবায়ের এবং অন্যদের নিয়ে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি নেটওয়ার্ক গঠিত হয়েছিল ওই সময়। এদের অনেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর প্রতি অসন্তুষ্ট ছিলেন। এটি আমরা আরো একটি কন্টেন্টে বলেছি। তিনি ব্যাপক অজনপ্রিয় একজন কর্মকর্তা ছিলেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার রাওয়া ক্লাবে, অর্থাৎ রিটায়ার্ড আর্মি অফিসার্সদের যে ক্লাব, সেই ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হতো, এটিও বলা হচ্ছে। এবং বলা হচ্ছে জামাতে ইসলামীর এক দণ্ডিত নেতার আত্মীয় এক সামরিক কর্মকর্তা এই নেটওয়ার্কের কিছু অংশ সমন্বয় করতেন। প্রতিবেদনে বলা হয়, জানা যায় মার্কিন স্পেশাল অপারেশন অফিসার টেরেন্স অরভিল জ্যাকসন, যিনি ওয়েস্টিন হোটেলে মারা গিয়েছিলেন রহস্যজনকভাবে, তিনি 2024 সালের মার্চ মাসে প্রথমবার ঢাকায় আসেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই অ্যাডমিরাল হাসান এবং সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়ার মতো ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নাকি এই কৌশলগুলো তৈরি করেন। প্রতিবেদনে বলা হয়েছে অভিযোগ রয়েছে ব্রিগেডিয়ার রফিকের আর্টিলারি ডিভিশন গ্রুপ এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই পরিকল্পনায় সরঞ্জাম সরবরাহ করেছিলেন। অন্তর্ঘাতমূলক কার্যকলাপের প্রমাণ থাকা সত্ত্বেও এনএসআই এর ডিজি মোর্শেদ কোনো পদক্ষেপ নিতে পারেননি বা এইসব বিষয় সরকারকে জানাতেও তিনি ব্যর্থ হয়েছিলেন বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। নর্থ ইস্টের প্রতিবেদনে 2024 সালের 5 আগস্টের নীরব অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে বিএনপির নাম উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনের লেখক বা যিনি অনুসন্ধান করেছেন সাংবাদিক এনায়েত কবির, তিনি লিখছেন, আশ্চর্যের বিষয় হলো লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফজল বর্তমানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নে তিনি অংশীদার ছিলেন। এই তথ্য থেকে কি বুঝবো আসলে পরিকল্পনা কি এখনো বহমান রয়েছে, এখনো চলমান রয়েছে?
এরকম অনেক তথ্য আছে, আমি আর বড় করতে চাই না। শেষ করার আগে প্রশ্ন করতেই হবে, আরো লাশ চাই এই কথাটা কে বলেছিলেন? কার নির্দেশে মাঠে নেমেছিল স্নাইপাররা? এই ষড়যন্ত্রে জড়িত সাবেক এবং কর্মরত সেনা কর্মকর্তারা কারা তারা, এবং তাদের কার দায় কতটুকু? প্রতিবেদনে যে নামগুলো উঠে এসেছে, আজকে যে নামগুলো বললাম, যেসব নেটওয়ার্কের কথা বলা হয়েছে, এর সবই কি সত্যি? প্রশ্নগুলো আসলে ধারাবাহিকভাবে তুলে ধরলাম এই কারণেই, কারণ সত্যটা জানার অধিকার রয়েছে দেশের মানুষের। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছে নর্থ ইস্ট নিউজ, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের লেখা দ্য বাংলাদেশ এক্সপোজ পার্ট 6 নিয়ে। আপনারা জানেন, যারা আগে থেকে আমাদের গত 5টি পর্ব শুনেছেন তারা জানেন, কিন্তু নতুন করে আজকের ভিডিওতে যিনি বা যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য বলছে যে নর্থ ইস্ট নিউজ উত্তর পূর্ব ভারতের একটি গণমাধ্যম। এই গণমাধ্যমে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির 2024 সালের শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাপর বিশ্লেষণী একটি সিরিজ প্রকাশ করছেন 8 পর্বে। এই 8 পর্বের আজকে 6ষ্ঠ পর্ব প্রকাশিত হয়েছে এবং তার আলোকে আমরা এই মুহূর্তে কথা বলবো। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। জুলাই আগস্ট 2024, উত্তাল বাংলাদেশ, রাজপথে ছাত্র জনতার ঢল। কিন্তু এই দৃশ্যমান আন্দোলনের আড়ালে কি অন্য কোনো সমীকরণ কাজ করছিল? গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর তৎকালীন প্রধানরা শেখ হাসিনা সরকারকে ঠিক কি ব্রিফিং দিয়েছিলেন? বডি ফেলে দেওয়ার সেই ভয়ঙ্কর নির্দেশনা এসেছিল কার কাছ থেকে? আজ আমরা বিশ্লেষণ করব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়ার সেই দিনগুলোর নেপথ্য কাহিনী উন্মোচন করবে। 18 জুলাই 2024 তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক এবং এনএসআই ডিজি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি জরুরি ব্রিফিং দেন। সেখানে জানানো হয়, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের বিদেশ বুভুয়ে থাকা এক শীর্ষ নেতা অন্তত 2 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন যে শেখ হাসিনা সরকারের পতনের আগে আরও লাশ ফেলা প্রয়োজন। এই পরিকল্পনার মূলে ছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জগলুল আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস। গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল, ব্রিগেডিয়ার ফেরদৌস এবং বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান মিলে এই কিলিং মিশন পরিচালনার ষড়যন্ত্র করছেন। গোয়েন্দা প্রধানরা সতর্ক করেছিলেন যে পথচারী, দিনমজুর এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হত্যাকাণ্ড চালানো হবে, যাতে জনমনে সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ সৃষ্টি হয়। ষড়যন্ত্র কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া তথ্যে উঠে আসে মার্কিন দূতাবাসের কূটনীতিক এবং বিশেষ করে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের নাম। অভিযোগ করা হয় তারা এই অস্থিরতা পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন। তথ্য বলছে 16 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে নিহতদের বড় অংশই ছিল সাধারণ পথচারী ও শ্রমিক। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয় দূরপাল্লার স্নাইপার ব্যবহার করে এই টার্গেটেড কিলিং চালানো হয়েছিল, যার উদ্দেশ্য ছিল দায় পুলিশের উপর চাপানো। এই মিশনে সমন্বয় করছিল তথাকথিত নগদ খুনি বা হাইড অ্যাসাসিন এবং বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। এরপরই শুরু হয় রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এক নীরব পরিবর্তন, যাকে বলা হচ্ছে সাইলেন্ট কু। 16 জুলাই থেকেই সশস্ত্র বাহিনীর ভেতরে এই প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ ওঠে সেনাবাহিনী তখন ক্ষমতাসীন সরকার রক্ষার বদলে নন স্টেট অ্যাক্টরদের সুরক্ষা দিচ্ছিল। 5 আগস্টের মধ্যে যা একটি রক্তপাতহীন অভ্যুত্থানের রূপ নেয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বপদে বহাল থাকলেও ক্ষমতার নাটায় নাকি চলে গিয়েছিল একদল বিশ্বাসঘাতক অফিসারের হাতে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। দীর্ঘদিনের ক্যাডেট কলেজ বনাম নন ক্যাডেট কলেজ অফিসারদের যে বিভাজন তা এখানে প্রকট হয়ে ওঠে। জেনারেল ওয়াকার, অ্যাডমিরাল নাজমুল এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ, এই 3 ঘনিষ্ঠ বন্ধুকে তখন সামরিক মহলে ডিপ স্টেট হিসেবে অভিহিত করা হচ্ছিল।
এই পরিবর্তনের বীজ বপন করা হয়েছিল আরো আগে। 2023 সালের 24শে জুলাই অ্যাডমিরাল নাজমুল হাসান নৌবাহিনী প্রধান হওয়ার পর থেকেই মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। মার্কিন নৌবাহিনী এবং ইউএস স্পেশাল অপারেশন অফিসার টেরেন্স আরভিল জ্যাকসনের নামও এই পরিকল্পনার সাথে জড়িয়ে আছে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং সাবেক এসএসএফ ডিজি লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দীর মতো কর্মকর্তারা এই পট পরিবর্তনে ছায়া দিয়ে গেছেন। এমনকি বিজিবির সাবেক ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার রফিকের বিরুদ্ধেও সরঞ্জাম সরবরাহের অভিযোগ ওঠে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ এক নতুন বাস্তবতার মুখোমুখি। অভিযোগ রয়েছে এই পরিবর্তনের সুফলভোগী হিসেবে রাজনৈতিক অঙ্গনে বিএনপি এবং নেপথ্যে জামাতে ইসলামী সক্রিয় হয়ে উঠেছে। এমনকি বর্তমানে নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নামও উঠে আসছে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। বিশৃঙ্খলা বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, কারণ যাই হোক না কেন 2024-এর সেই রক্তঝরা দিনগুলো বাংলাদেশের ইতিহাসে এক অমীমাংসিত অধ্যায় হয়ে থাকবে। সামরিক বাহিনী ও গোয়েন্দা নথির এই বিশ্লেষণ আমাদের আরো একবার ভাবিয়ে তোলে, আমরা যা দেখি তার অন্তরালে সত্য হয়তো আরো অনেক বেশি জটিল। দর্শক, আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনার মতামতকে কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।